আজ আমরা ডিসকাস করব নিউমোনিয়া, যেটা এখন আমাদের দেশে মোস্ট ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট একটা ভালনারেবল এবং ডিজাস্টার রূপে চলে আসছে যে নিউমোনিয়া। সো আমাদের নিউমোনিয়া সম্বন্ধে একটা খুব ভালো নলেজ থাকতে হবে, ক্লিন কাট এবং বেসিক নলেজ থাকতে হবে কিভাবে আমরা পেশেন্ট দেখব নিউমোনিয়া পেশেন্ট এবং কিভাবে ডিল করব। ডিল মিন্স হাউ উই উইল ম্যানেজ দিস পেশেন্ট। সো বাই ডেফিনেশন আমরা যদি বলে থাকি যে হোয়াট ইজ নিউমোনিয়া, বাই ডেফিনেশন আমরা সাধারণত বলে থাকি যে নিউমোনিয়া ইজ অ্যান অ্যাকুট রেসপিরেটরি ইলনেস associated with recently developing radiological pulmonary shadowing which may be segmental, lobar or multiple lobar. সো ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি যে নিউমোনিয়া আমরা ক্লাসিফাই করতে পারি ডেফিনেশন অনুযায়ী। সেটা কি, যে প্রথম যেটা করতে পারি যে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশান, সেটা হতে পারে লবার নিউমোনিয়া আর একটা হতে পারে ব্রঙ্কো নিউমোনিয়া। লবার নিউমোনিয়া মিন্স নিউমোনিয়া এফেক্টিং বাট কিংবা বলতে পারো যে হোমোজেনাস কনসলিডেশন ওয়ান অর মোর লোবস। আর ব্রঙ্কোনিউমোনিয়া কি বলতে পারো, ব্রঙ্কোনিউমোনিয়া হচ্ছে যে মোর প্যাচি অ্যালভিওলার কনসলিডেশন usually affecting both lower lobes. So this is the anatomical classification. Then another classification আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশান। ক্লিনিক্যালি আমরা নিউমোনিয়াকে 4 টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার 1 আমরা বলতে পারি কমিউনিটি অ্যাকিউরড নিউমোনিয়া। নাম্বার 2 হসপিটাল অ্যাকিউরড নিউমোনিয়া, যেটাকে আমরা বলে থাকি আবার নজোকমিয়াল নিউমোনিয়া। নাম্বার 3 বলতে পারো যে অ্যাসপিরেশন নিউমোনিয়া অ্যান্ড সাপোরেটিভ নিউমোনিয়া। নাম্বার 4 বলতে পারো নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। সো ক্লিনিক্যালি আমরা এই 4 টাইপ আমরা নিউমোনিয়া পেয়ে থাকি। সো আজকে আমরা ডিসকাস করবো মোর ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। তো কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া মানে বুঝতেই পারতেছো যে কমিউনিটিতে এই নিউমোনিয়াও হয়ে থাকে এবং কমিউনিটিতে এটা ট্রান্সমিশন হয়। তো কমিউনিটিতে যেটা ট্রান্সমিশন হয় নিউমোনিয়া পার্সন টু পার্সন, সেটা তো আমরা সবাই জানো, ইন দ্য মিন টাইম আলোচিত ঘটনা। সেটা হচ্ছে যে ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে, ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমে পার্সন টু পার্সন ট্রান্সমিট হয়ে থাকে। সে কারণেই মাস্ক পরার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মাস্ক পরাকে বাধ্যতামূলক করা হচ্ছে। কিন্তু নিউমোনিয়ার একটা কমিউনিটিতে কি সবার হবে? না, সবার কমিউনিটিতে সবার নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া হওয়ার জন্য কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর দরকার হবে। বিশেষ করে ফ্যাক্টরগুলো যদি আমরা বাই স্টেপ কিংবা আমরা নাম্বার অনুযায়ী ডিসকাস করি, তাহলে প্রথমেই যেটা বলবো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে এক্সট্রিম এজ হতে পারে, এটা ওল্ড এজে অথবা হতে পারে নিউবর্ন কিংবা চিলড্রেনে খুবই কম, এবং এই ধরনের কেজে মর্টালিটি রেট অনেক বেশি। সো এক্সট্রিম এজ একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর টু ডেভেলপ কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। অ্যানাদার আরও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর কি হইতে পারে? হইতে পারে যে সিগারেট স্মোকিং হইতে পারে, হতে পারে অ্যালকোহল একটা ইম্পর্ট্যান্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, প্রি এক্সিস্টিং লাং ডিজিজ যদি থাকে তাহলে সেটাও একটা ইম্পর্ট্যান্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর। দেন কি থাকতে পারে? ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, কোনো কারণে তার ডায়াবেটিস মেলিটাস যাচ্ছে অথবা কোনো কারণে স্টেরয়েড নিয়ে থাকে, কর্টিকোস্টেরয়েড থেরাপি নিয়ে থাকে কিংবা আদার ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ নিয়ে থাকে। এই ধরনের পেশেন্টের সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড হয়ে থাকে, এদের নিউমোনিয়া হয়ে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আসবে। এর বাইরে ভাইরাল ইনফেকশান, যেমন রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকলে তাদের হয়ে থাকে, কিংবা এইচআইভি পেশেন্টের একটা এইচআইভি পেশেন্টের কমিউনিটি নিউমোনিয়া হওয়া খুব কমন একটা ব্যাপার। সো দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর টু ডেভেলপ কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। সো যদি আমরা কমিউনিটিতে এই পেশেন্টগুলো যদি এই প্রিডিসপোজিং ফ্যাক্টর কারো থাকে, সেক্ষেত্রে তার কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া ডেভেলপ করবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে মোস্ট কমন কিংবা কমন অর্গানিজম কী কী আছে, কোনগুলো দিয়ে
নিউমোনিয়া ডেভেলপ করে থাকে। সো অর্গানিজম মেবি হতে পারে, এটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে, হতে পারে ফাঙ্গাস দিয়েও নিউমোনিয়া ডেভেলপ করে থাকে। সো আমাদের দেশে মোস্ট কমন হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এই দুটোই বেশি কমন। তো কোন ব্যাকটেরিয়া বেশি হতে পারে? ব্যাকটেরিয়া বেশি হতে পারে যে স্টেপটোককাস নিউমোনিয়া মোস্ট কমন। মোর দ্যান 50% কেজি আমরা স্টেপটোককাস নিউমোনি দিয়ে কমিউনিটি অ্যাকাউন্ট নিউমোনিয়া পেয়ে থাকি। এর বাইরে স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে হতে পারে, মাইকোপ্লাজমা নিউমোনিয়া দিয়ে হতে পারে, লিজিওনেলা নিউমোফিলিয়া দিয়ে হতে পারে, ক্লেমাইডিয়া দিয়ে হতে পারে। ভাইরাস কিছু আছে যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশন হতে পারে। দেন হতে পারে মিজলস, যে আমরা দেখে থাকি পোস্ট মিজলস নিউমোনিয়া হয়ে থাকে কমপ্লিকেশন হিসেবে। ভ্যারিসেলা থেকে হতে পারে, চিকেন পক্সের পরে আমরা নিউমোনিয়া পাই থাকি। হারপিস ইনফেকশন দিয়ে হতে পারে, সাইটোমেগালো ভাইরাস দিয়ে হতে পারে, এবং মোস্ট যেটা এখন প্যান্ডেমিক আকারে আসছে যে করোনা ভাইরাস দিয়ে হতে পারে। এর আগে আমরা মার্স ভাইরাস দিয়ে দেখেছি, মিডিল ইস্ট রেসপিরেটরি ভাইরাস দিয়ে আমরা দেখেছি যে মিডিল ইস্টে ব্যাপক হারে প্যান্ডেমিক হয়েছিল মিডিল ইস্টে নিউমোনিয়া। So these are the organism produced community acquired pneumonia. সো একটা পেশেন্টের যদি নিউমোনিয়া ডেভেলপ করে থাকে, তো নিউমোনিয়া পেশেন্ট তোমার কাছে কিভাবে আসবে, কিংবা কি কি কমপ্লেন কিংবা কি ওয়ে প্রেজেন্টেশন নিয়ে আসবে? ওয়ে অফ প্রেজেন্টেশন, কমন প্রেজেন্টেশন কি হইতে পারে? কমন প্রেজেন্টেশন হইতে পারে যে পেশেন্টের পালমোনারি কমপ্লেন থাকতে পারে, সাথে সিস্টেমিক কমপ্লেন থাকতে। পালমোনারি কমপ্লেন যদি আমরা ডিসকাস করে থাকি, তাহলে আমরা বলবো যে প্রথম যেটা, যে পেশেন্টের কফ ডেভেলপ করে থাকে। কফ ইউজুয়ালি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ইউজুয়ালি ইনিশিয়ালি ড্রাই থাকে, লেটার অন মিউকোপুরুলেন্ট হয়ে থাকে, এবং মিউকোপুরুলেন্ট হওয়ার কারণে প্রোডাক্টিভ হয়ে থাকে। সো রাস্টি কালার স্পুটাম অনেক সময় পেয়ে থাকি, এটা সাধারণত স্টেপটোকক্কাস নিউমোনিয়াতে আমরা পেয়ে থাকি। এর বাইরে পেশেন্টের হেমোপটাইসিস থাকতে পারে, কফ অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড ডেভেলপ করতে পারে, এটা হেমোপটাইসিস অনেক পেশেন্টই আমরা পেয়ে থাকি। সো কফ হচ্ছে যে পালমোনারি কম্পোনেন্ট ইম্পর্টেন্ট একটা। 2 নম্বর পালমোনারি কম্পোনেন্ট হইতে পারে যে প্লুরাইটিক চেস্ট পেইন, এটা ইউজুয়ালি ইউনিলেটারাল হয়ে থাকে, যে সাইডে কনসলিডেশন ডেভেলপ করে সেখানে আমরা পেয়ে থাকি, এবং এই পেইনের নেচারটা থাকে শার্প স্ট্যাবিং নেচার, এবং এই পেইনটা ডিউরিং কফ অর ডিপ রেসপিরেশনে পেইনটা বেড়ে যায়। অনেক সময় এই পেইন রেডিয়েট করে বোথ শোল্ডারে, রাইট অর লেফট শোল্ডারে পেইন রেডিয়েট করতে পারে। অনেক সময় এই পেইন সিভিয়ার পেইন হতে পারে, সেক্ষেত্রে আমরা তখন এনার্জেটিক্স হিসেবে প্যারাসিটামল দিয়ে থাকি। এর বাইরে কি হতে পারে, অনেক পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল টেন্ডারনেস, এক্সামিনেশনে অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেয়ে থাকি, আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস। এটা কেন হয়ে থাকে? এটা ইউজুয়ালি যদি লোয়ার লোব নিউমোনিয়া হয়ে থাকে, অথবা পেশেন্টের নিউমোনিয়া কমপ্লিকেশন হিসেবে যদি হেপাটাইটিস ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা আপার অ্যাবডোমিনাল পেইন কমপ্লিট করে, অথবা আমরা এক্সামিন করে আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পেয়ে থাকি। সো দিজ আর দ্য পালমোনারি কম্পোনেন্ট যেগুলো নিয়ে পেশেন্ট আসতে পারে। দেন আসো যে সিস্টেমিক কমপ্লেন কি কি আসতে পারে। সিস্টেমিক কমপ্লেন নিয়ে আসতে পারে, প্রথম যেটা আসবে ফিভার, হাই গ্রেড কন্টিনিউয়াস ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগো, ম্যালেজ থাকে, সিভিয়ার শিভারিং থাকে, ওকেশনালি প্রফিউজ সোয়েটিং থাকে, এবং ফিভার সাবসাইড করে উইথ প্যারাসিটামল। সো ফিভার মাস্ট পেশেন্ট কমপ্লেন করে থাকে। এরপরে কি করতে পারে? এরপরে করতে পারে যে লস অফ অ্যাপেটাইট থাকতে পারে, পেশেন্টের ম্যালেজ থাকতে পারে, হেডেক কমপ্লেন করতে পারে, এবং আমরা দেখি যে ওল্ড এজে এক্সট্রিম এজ যাদের, তারা সাধারণত ডেলিরিয়াম নিয়ে আসে, বিশেষ করে ওল্ড এজে পেশেন্ট ডেলিরিয়াম অথবা অ্যাকুট কনফিউশনাল স্টেট নিয়ে আসে। এর বাইরে কি থাকতে পারে যে পেশেন্টের পালমোনারি কম্পোনেন্টের মধ্যে, কমপ্লেনের মধ্যে আরেকটা আমরা বলতে পারতাম যে শর্টনেস অফ ব্রেথ, যেটা আমরা ভাইরাল নিউমোনিয়াতে এখন দেখতে পাচ্ছি যে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে। সো দিজ আর দ্য ওয়ে টু presentation of a community acquired pneumonia patient. সো এই কমপ্লেন নিয়ে যখন আসবে, তখন আমরা পেশেন্টকে
ডেফিনেটলি এক্সামিন করব। তো এক্সামিন করব কিভাবে, এক্সামিন করে কি কি পেতে পারি? প্রথম আমরা এক্সামিন করব ডেফিনেটলি জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে আমরা কি পেতে পারি? জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট ডেফিনেটলি লুকস ভেরি টক্সিক। টেম্পারেচার রেকর্ড করলে আমরা অনেক হাই গ্রেড টেম্পারেচার পাবো। দেন পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে। রেসপিরেটরি রেট কাউন্ট করলে দেখবো যে অনেক বেশি রেসপিরেটরি রেট, দ্যাট মিনস ট্যাকিপনিয়া থাকে। এবং অনেক সময় হারপিস লেবিয়ালিস পাই, যেটা স্টেপটোকোকাস নিউমোনিয়া পেশেন্টের সাধারণত হয়ে থাকে। এরপরে সিস্টেমিক এক্সামিনেশনে আমরা ডেফিনেটলি চেস্ট এক্সামিনেশন করব ফ্রম ফ্রন্ট অর ব্যাক, অ্যান্ড ব্যাক দুটো ক্ষেত্রেই আমরা করে থাকি। তো চেস্ট এক্সামিনেশনে আমরা কি পেতে পারি? যে ইন্সপেকশনে সাধারণত যে পাশে নিউমোনিয়া হয়েছে কিংবা কনসলিডেশন হয়েছে সেই পাশে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, এবং ট্রাকিয়া সেন্ট্রাল পজিশনে থাকে, ভোকাল ফেমিটাস বেড়ে যায় সে পাশে, প্লুরাল ইফিউশনে ফিচার পেতে পারি ওই পাশে, অথবা প্লুরাল রাব পেতে পারি। পারকাশন নোটে আমরা উডি ডালনেস পাবো, আর অসকালটেশনে আমরা হাই পিচড ব্রোঙ্কিয়াল ব্রিড পাবো, সাথে ভোকাল রেজোনেন্স অনেক বেড়ে যাবে, হুইসপারিং পেক্টোরিলকিও পেয়ে থাকি আমরা। সো দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি যে ফিচার্স অফ কনসলিডেশন পাবো ইন এক্সামিনেশন অফ চেস্ট ফ্রম ফ্রন্ট অ্যান্ড ব্যাক। সো এক্সামিনেশন যখন করলাম তখন আমরা এক্সামিনেশনের পরে আমরা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিংবা প্রফেশনাল ডায়াগনোসিস আমরা নিউমোনিয়া কিংবা কনসলিড নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বলতে পারি। এরপরে আমরা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে যে আদারও কিছু হতে পারে। সেটা কি? যে হতে পারে টিউবারকুলোসিস হতে পারে, কিংবা হতে পারে ম্যালিগনেন্সি, ব্রোঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে, কিংবা হতে পারে লাং অ্যাবসেসও হতে পারে। সো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো। দেন আমরা সেই অনুযায়ী আমরা ইনভেস্টিগেট করব। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি? ইনভেস্টিগেশন কেন করবো? আমরা ইনভেস্টিগেশন করবো আমরা তিনটা কারণে মূলত। প্রথম হচ্ছে যে আমরা টু ডায়াগনোসিস দ্য pneumonia, then to assess the severity of pneumonia, and to detect and manage the complication developed in pneumonia. সো এসব কারণে আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে থাকি। সো আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিস পারপাজে কি ইনভেস্টিগেশন করব? আমরা ডেফিনেটলি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, সাথে ইএসআর করব। সেখানে আমরা দেখতে পাই যে টোটাল লিকোসাইট কাউন্ট যেটা সেইটা অনেক বেড়ে যায়, মোর দ্যান 20,000 হয়ে যেতে পারে, অথবা লেস দ্যান 4,000 আসতে পারে। এর বাইরে কি হইতে পারে? যে পেশেন্টের হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে, বিশেষ করে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়াতে। আর নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হয় ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে। এর বাইরে এর সাথে কি হতে পারে? যে ইএসআর বেড়ে যেতে পারে। ইএসআর হচ্ছে একটা মার্কার অফ ইনফ্ল্যামেশন, ইনডাইরেক্ট মার্কার অফ ইনফ্ল্যামেশন। সো আমরা এরপরে আমরা একটা সিআরপি করতে পারি, যেটা ডিরেক্ট মার্কার অফ ইনফ্ল্যামেশন। সিআরপি হাই হয়ে থাকে, ইউজুয়ালি সিআরপি হাই হয়ে থাকে। দেন আমরা কি করব? দেন আমরা একটা চেস্ট এক্সরে করব। এক্সরে চেস্ট পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ ইন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ করব। এই চেস্ট এক্সরেতে আমরা কি ফাইন্ডিংস পেতে পারি? আমরা পেতে পারি হোমোজেনাস অপোসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, সাথে কমপ্লিকেশন কিছু থাকতে পারে, যেমন প্লুরাল ইফিউশন থাকতে পারে, ক্যাভিটেশন থাকতে পারে। এই ধরনের কমপ্লিকেশন নিয়েও আমরা কমপ্লিকেটেড ফিচারও আমরা রেডিওলজিক্যালি চেস্ট এক্সরেতে পেয়ে থাকি। সো চেস্ট এক্সরে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইনভেস্টিগেশন। দেন আমরা কি করব? যে পেশেন্টের স্পুটাম স্টাডি করব, স্পুটাম এক্সামিনেশন। কি করতে পারি আমরা? স্পুটাম ফর গ্রাম স্টেইন করব, স্পুটাম ফর এবি স্টেইন করব যদি আমরা টিবি মাথায় রেখে থাকি, এবং স্পুটাম ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করব, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করব। এভাবে আমরা স্পুটাম এক্সামিনেশন করতে পারি। এর বাইরে আমরা কি করব? এর বাইরে আমরা ইউরিন এক্সামিনেশন করতে পারি। ইউরিনে লিজিওনেলা অ্যান্টিজেন পেতে পারি, লিজিওনেলা অ্যান্টিজেন। আর কি করতে পারি? যে নেজোফ্যারেঞ্জিয়াল অথবা অরোফ্যারেঞ্জিয়াল সোয়াব করতে পারি ফর পিসিআর। পিসিআর করে আমরা
অর্গানিজম ডিটেক্ট করতে পারি, যেটা এখন কোভিড পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব পিসিআর করে আমরা কোভিড-19 ভাইরাস সেটা ডিটেক্ট করতেছি। সো এর বাইরে আমরা আর কি টেস্ট করব? এর বাইরে আমরা সিভিয়ারিটি দেখার জন্য, সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য আমরা একটা কিছু টেস্ট করব, যেমন আমরা ইউরিয়া করব, ক্রিয়েটিনিন করব, ইলেকট্রোলাইটস করব, ইলেকট্রোলাইটসে হাইপোনেট্রিমিয়া পেতে পারি, লিভার ফাংশন টেস্ট করব, অ্যালবুমিন কমে যেতে পারে, অল্টার এলএফটি পাবো আমরা। দেন হচ্ছে যে আমরা ব্লাড কালচার করব, ব্যাকটেরিয়ামে ডেভেলপ করতে পারে সেই কারণে ব্লাড কালচার করব। দেন হচ্ছে যে আমরা এবিজি করব, ডেফিনেটলি এবিজিতে পেশেন্টের হাইপোক্সিয়া, অক্সিজেন মার্কার সেটা লেস দেন 60 মিলিমিটার মার্কারি হয়ে থাকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, হাইপোক্সিয়া ডেভেলপ করে থাকে, অ্যাসিডোসিস ডেভেলপ করে থাকে, এগুলো তো আমরা এবিজিতে পেয়ে থাকবো। এর বাইরে আমরা কি করতে পারি যে আমরা কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, কিংবা মাইক্রোপ্লাজমাকে করে থাকি, অথবা মাইক্রোপ্লাজমা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। সো দিস আর দ্য ইনভেস্টিগেশন টু detect the pneumonia and to assess the severity of pneumonia and to detect and treat the complication of pneumonia. সো এখানে যেহেতু কমপ্লিকেশনের কথা আসছে, এখন আমরা ডিসকাস করব যে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে পেশেন্টের, একটা নিউমোনিয়া পেশেন্টের অনেক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। প্রথম হচ্ছে যে আমরা কিছু পালমোনারি কমপ্লিকেশন দেখে থাকি কিংবা পেয়ে থাকি, যেমন হচ্ছে যে আমরা ইফিউশন, প্যারানিউমোনিক ইফিউশন ভেরি কমন। দেন হচ্ছে এমফাইমা ডেভেলপ করতে পারে, দেন স্পুটাম রিটেইন করে লোভার কলাপস ডেভেলপ করতে পারে, নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে, ডিবিটি দ্যাট মিন ডিপ ভেন থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে, অ্যান্ড পালমোনারি থ্রোম্বোএম্বোলিজম করতে পারে। দেন হচ্ছে যে আমরা দেখে থাকি যে এআরডিএস ডেভেলপ করে। এর বাইরে আমরা আদার অর্গান ইনভলভমেন্টের কারণে আদার অর্গানেরও কমপ্লিকেশন পেয়ে থাকি, যেমন পেরিকার্ডাইটিস থাকতে পারে, হেপাটাইটিস থাকতে পারে, মায়োকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে, আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিয়ার ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা ইম্পর্টেন্ট অ্যারিথমিয়া করতে পারে। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস ডেভেলপড বাই এ নিউমোনিক পেশেন্ট। সো এই কমপ্লিকেশন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আমরা যখন ডিটেক্ট করলাম কিংবা ডায়াগনোসিস করলাম, সিভিয়ারিটি অ্যাসেস করলাম, দেন আমরা কমপ্লিকেশন সম্বন্ধেও জানলাম, এখন আমরা একটা এই নিউমোনিয়া পেশেন্ট কীভাবে ম্যানেজ করব। নিউমোনিয়া পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা ডেফিনেটলি প্রথম যেটা করব যে একটা ক্লিনিক্যালি কিংবা ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল পদ্ধতিতে আমরা একটা সিভিয়ারিটি অ্যাসেস করব, যেটা হচ্ছে আমরা বলে থাকি কার্ভ 65। দ্যাট মিনস আমরা পাঁচটা জিনিস দেখব, প্রতিটার জন্য 1 পয়েন্ট করে রাখবো, 1 পয়েন্ট ফর ইচ 5 টপিকস। সেটা কি যে কার্ভ সিতে হচ্ছে যে কনফিউশন মানে যে পেশেন্ট কনফিউজড থাকবে, মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশনে আমরা লেস দ্যান 8 পাবো, অথবা পেশেন্ট ডিসওরিয়েন্টেড থাকবে অ্যাবাউট টাইম, প্লেস এবং পার্সন সম্বন্ধে। সো কনফিউশন যদি থাকে আমরা 1 পয়েন্ট মাথায় রাখবো। দেন হচ্ছে ইউরিয়া যদি মোর দ্যান 7 মিলিমোল পার লিটার হয় তাহলে আমরা 1 পয়েন্ট রাখবো। দেন হচ্ছে যে রেসপিরেটরি রেট যদি মোর দ্যান 30 পার মিনিট হয়, 30 ব্রেথ পার মিনিট হয়, তাহলে আমরা 1 পয়েন্ট রাখবো। দেন হচ্ছে ব্লাড প্রেশার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 হয়, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি লেস দেন 60 হয়, সেক্ষেত্রে আমরা 1 পয়েন্ট রাখবো। এবং লাস্টে হচ্ছে 65, যেটা এজ মোর দেন 65 হইলে 1 পয়েন্ট রাখবো। সো কনফিউশন, ইউরিয়া, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার অ্যান্ড এজ মোর দেন 65, প্রতিটার জন্য 1 পয়েন্ট। সো আমরা এইভাবে আমরা একটা অ্যাসেস করব। এই অ্যাসেসের পয়েন্টের ভিত্তিতে আমরা 0 থেকে শুরু করে 5 পর্যন্ত আমরা পেতে পারি, 1 থেকে 5 পর্যন্ত। সো আমরা যদি দেখি যে অ্যাসেস করার পরে যদি দেখি আমরা 0 অথবা 1 পয়েন্ট পেয়েছি, তাহলে পেশেন্টকে হোম ম্যানেজমেন্ট করা যেতে পারে, হোম ট্রিটমেন্ট দেওয়া যাবে। যদি আমরা দেখেছি 2 পাই, সেক্ষেত্রে আমরা
হসপিটাল সুপারভাইজড ট্রিটমেন্ট করব। হসপিটাল সুপারভাইজড ট্রিটমেন্ট, দ্যাট মিনস একটা শর্ট স্টে বা আউট পেশেন্ট হিসেবে আমরা ট্রিট করতে পারি। সেক্ষেত্রে আমরা শর্ট পেশেন্টে শর্ট স্টে ইন আউটডোরে আমরা একটা পেশেন্টকে কিছু সময়ের জন্য রেখে ট্রিট করতে পারি আউট পেশেন্ট হিসেবে। দেন হচ্ছে যে আমরা করব কি, যদি 3-এর বেশি হয় তাহলে আমরা পেশেন্টকে ডেফিনেটলি হসপিটালাইজড করব, প্রিফারেবলি যেখানে অক্সিজেন সাপ্লাই আছে এবং যেখানে আমরা সাধারণত যে এইচডিইউ আছে সেখানে রাখতে পারি। কিন্তু যদি 4 or 5 হয় তাহলে ডেফিনেটলি পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট করতে হবে এবং আইসিইউতে পেশেন্টের ট্রিট করতে হবে। সো এইভাবে আমরা কার্ভ 65 দিয়ে কিন্তু আমরা পেশেন্ট সম্বন্ধে বলতে পারি যে এটা হসপিটাল নাকি আউট পেশেন্ট হিসেবে নাকি পেশেন্টকে হোম ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। দেন আমরা যদি হসপিটালাইজড করি, সো হসপিটালাইজড করার পরে আমরা কী কী ট্রিটমেন্ট দেবো? আমরা প্রথমে যেটা দেবো যে হাই ফ্লো অক্সিজেন দিব। আমরা অক্সিজেন দেবো কোন ধরনের পেশেন্টকে? যাদের হাইপোক্সিয়া আছে, হাইপারক্যাপনিয়া আছে, অ্যাসিডোসিস আছে, ট্যাকিপনিয়া আছে, সে ধরনের পেশেন্টকে আমরা হাই অক্সিজেন দেব। ইউজুয়ালি আমরা হাই ফ্লো হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দিয়ে থাকি, মোর দ্যান 35% যেটাকে আমরা বলে থাকি, এবং প্রিফারেবলি হিমোডিফাইড অক্সিজেন দিয়ে থাকি। যদি পেশেন্টের হাইপোক্সিয়া হাই ফ্লো অক্সিজেনও কারেকশন না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিপ্যাপ দিয়ে থাকি। সিপ্যাপ মানে হচ্ছে যে কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, যেটা সিপ্যাপ। এর বাইরে যে পেশেন্টের যাদের সিওপিডি আছে কিংবা হাইপারক্যাপনিয়া আছে তাদেরকে আমরা ইউজুয়ালি লো ফ্লো অক্সিজেনে সাজেস্ট করে থাকি। সো অক্সিজেনে একটা বিশাল রোল নিউমোনিয়া পেশেন্টে, বিকজ ইচ অ্যান্ড এভরি পেশেন্টে দেখা যায় যে যেগুলো আইসিইউ পেশেন্ট অথবা এইচডিতে ভর্তি হয়েছে পেশেন্টগুলো হাইপোক্সিক হয়ে থাকে। স্যাচুরেশন অক্সিজেনে দেওয়ার উদ্দেশ্য থাকবে আমাদের দুটো, একটা হচ্ছে পেশেন্টের হাইপোক্সিয়া কারেকশন, দ্যাট মিনস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মোর দেন 60-র উপরে রাখতে হবে, আর একটা হচ্ছে স্যাচুরেশন ডেফিনেটলি মোর দেন 92%-এর উপরে রাখতে হবে। নেক্সট হচ্ছে যে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করব। পেশেন্ট মেবি বমিটিং থাকতে পারে, মেবি সিভিয়ারলি ইল থাকতে পারে, মেবি শকে থাকতে পারে, সেই কারণে আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব এবং প্রয়োজন পড়লে আমরা আইনোট্রপসও দিতে পারি। দেন 3 নম্বর অপশন কি, আমরা ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিক আমরা এম্পেরিক্যালি স্টার্ট করে দেবো, দেন হচ্ছে যে স্পুটাম কালচার কিংবা ব্লাড কালচারের রিপোর্ট অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিকটা আমরা ঠিকঠাক করে পরবর্তীতে অ্যাকর্ডিং টু সেন্সিটিভিটি আমরা অ্যান্টিবায়োটিক অ্যাডভাইস করব। তো প্রথমে ইনিশিয়াল পর্যায়ে আমরা কোন অ্যান্টিবায়োটিক ইউজ করি, যদি আনকমপ্লিকেটেড কেসে হয় তাহলে আমরা সাধারণত অ্যামোক্সিসিলিন অথবা ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন দিয়ে স্টার্ট করে থাকি। যদি স্টেফিলোকোকাস অরিয়াস সাসপেক্টেড থাকে তাহলে আমরা সাথে ফ্লুক্লোক্সাসিন দিয়ে থাকি। যদি লিজিওনোলা কিংবা মাইক্রোপ্লাজমা সাসপেক্ট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা রিফাম্পিসিন অ্যাড করে থাকি। আর সিভিয়ার কিংবা কমপ্লিকেটেড নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা দিয়ে থাকি যে আইভি, যেটা আমরা করে থাকি যে আইভি সেপ্ট্রাইডন দিয়ে থাকি অথবা সেপ্রোক্সিম দিয়ে থাকি অথবা কোএমএক্সি প্লাস দিয়ে থাকি, আর ক্লারিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন তো দিতেই হবে। So these are the antibiotic used in uncomplicated and complicated pneumonia. So antibiotic next আমরা according to culture and sensitivity আমরা antibiotic suggest করব। দেন হতে পারে যে কি, যে পেশেন্টের যে আমরা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে পারি, যেমন হচ্ছে যে চেস্ট পেইন থাকতে পারে, প্লুরাইটিক চেস্ট পেইন, সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল দিতে পারি, সিম্পল প্যারাসিটামল। অপিয়েট দিতে পারি আমরা খুব কশাসলি, কারণ হচ্ছে যে অপিয়েট আবার রেসপিরেটরি ডিপ্রেশন করে থাকে। সো সিম্পল প্যারাসিটামলই মোস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি দিয়ে থাকি যাদের স্পুটাম প্রোডাকশন অনেক বেশি, সেক্ষেত্রে তাদের চেস্ট ফিজিওথেরাপি একটা ইম্পর্টেন্ট রোল হয়ে থাকে। দেন হচ্ছে কি, যে আমরা কমপ্লিকেশনগুলো ডিটেক্ট যদি থাকে সেটা ম্যানেজ করতে পারি, যে প্লুরাল ইফিউশন যদি থাকে কিংবা এমপাইমা থাকে কিংবা নিউমোথ্রাক্স থাকে, সাথে সাথে আমাদের ম্যানেজ করতে হবে। মাল্টি অর্গান ফেলিয়ার থাকলে অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে।
দেন হচ্ছে যে পেশেন্ট যদি আইসিইউতে রেফার করতে হয়, সেটাও মাথায় রাখতে হবে যে কোন পেশেন্টকে আমরা আইসিইউতে রেফার করব। সো সব পেশেন্টকে আবার আইসিইউতে আমরা রেফার করব না। আইসিইউতে রেফার করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া লাগবে ডেফিনেটলি। যেমন প্রথম হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করছে না, কিংবা কার্ভ 65 মোর দ্যান 4 অর 5, কার্ভ 65 স্কোরটা মোর দ্যান 4 অর 5, অথবা পেশেন্ট কন্ডিশন ইজ ডিটোরিয়েটিং ডিসপাইট অপটিমাম ট্রিটমেন্ট। এটা একটা মাথায় রাখবো আমরা যে এই ধরনের পেশেন্টকে আমরা আইসিইউতে রেফার করব। 2 নম্বর হচ্ছে যে অক্সিজেন, পেশেন্ট স্টিল হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে বাট পেশেন্ট স্টিল হাইপোক্সিক, এই ধরনের পেশেন্টকে আমরা আইসিইউতে রেফার করব। 3 নম্বর হচ্ছে যে পেশেন্টের যদি হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করে, পেশেন্টের যদি অ্যাসিডোসিস ডেভেলপ করে, পেশেন্টের যদি সার্কুলেটরি শক ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা আইসিইউ রেফার করব। আর একটা ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে যে পেশেন্টের যদি কনফিউশনাল স্টেট ডেভেলপ করে, দ্যাট মিনস পেশেন্ট ইজ ভেরি মাচ কনফিউজড অর ডেলিরিয়াম ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আইসিইউ রেফার করব। সো এই হচ্ছে ম্যানেজমেন্টের কিছু ইম্পর্টেন্ট দিক জানতে হবে। সেটা হচ্ছে যে ম্যানেজ করতেছি বাট পেশেন্টের রেসপন্স ডিলেড রেসপন্স হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু মাথায় রাখতে হবে কেন রেসপন্সটা ডিলেড হচ্ছে। তো ডিলেড রেসপন্স আমরা সাধারণত বলে থাকি যে ক্লিনিক্যাল সাইন পারসিস্ট মোর দেন 2 উইকস, অথবা রেডিওলজিক্যাল সাইন পারসিস্ট মোর দেন 4 উইকস, এই ধরনের কেসকে আমরা ডিলেড রিজলিউশন বলে থাকি। তো ডিলেড রিজলিউশন হইলে আমরা কিছু জিনিস মাথায় রাখবো কেন ডিলেড রিজলিউশন হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডেফিনেটলি যে ইনকারেক্ট ডায়াগনোসিস হইতে পারে, হয়তো আমার ডায়াগনোসিস ভুল হয়েছে, সেটা হতে পারে ইমপ্রপার অ্যান্টিবায়োটিক অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সেটা প্রপারলি কাজ করতেছে না, কিংবা সেই অ্যান্টিবায়োটিক আসলে ইমপ্রপার হয়েছে, সঠিক অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারিনি। কিংবা হতে পারে এটিপিক্যাল অর্গানিজম দিয়ে নিউমোনিয়া, যেমন ভাইরাল নিউমোনিয়া হতে পারে, কিংবা ফাঙ্গাল দিতে হতে পারে, কিংবা টিবি হইতে পারে, টিবি হয়েছে, টিবি দিয়ে টিউবারকুলাস অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়েছে, ক্যাভিটেশন হয়েছে। সো এটিপিক্যাল অর্গানিজম দিয়ে ডেভেলপ করেছে নিউমোনিয়া। এর বাইরে আমরা কি চিন্তা করব যে পেশেন্টের হয়তো কোনো কোথাও ইমিউনো কম্প্রোমাইজড আছে, অথবা পেশেন্টের ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন আছে, যেটাতে যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা ম্যালিগনেন্সিও থাকতে পারে, সে কারণে আমরা প্রপার রেসপন্স পাচ্ছি না, দ্যাট মিন ডিলেজ রেজলিউশন। এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে যে পেশেন্টের একই পেশেন্টের বারবার নিউমোনিয়া আছে, দ্যাট মিনস রিকারেন্ট নিউমোনিয়া কাদের হতে পারে, 3 or more সেপারেট অ্যাটাক হলে আমরা রিকারেন্ট নিউমোনিয়া বলি। রিকারেন্ট নিউমোনিয়া হলে আমরা মাথায় রাখবো যে পেশেন্টের ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন থাকতে পারে ডিউ টু ব্রঙ্কিয়াল কার্সিনোমা অর ব্রঙ্কিয়াল অ্যাডিনোমা, অথবা ফরেন বডি ইম্প্যাক্ট থাকতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা মাথায় রাখবো যে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকতে পারে, ব্রঙ্কিয়াইটিস, ফাইব্রোসিস থাকতে পারে, সিওপিডি থাকতে পারে, এই ধরনের পেশেন্টের রিকারেন্ট নিউমোনিয়া ডেভেলপ করে থাকে, কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। আমরা জানলাম যে কমিউনিটিতে কীভাবে ট্রান্সমিট হয়, কোন কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়া ডেভেলপ করে, নিউমোনিয়া কি, অ্যানাটমিক্যাল এবং ক্লিনিক্যালি কীভাবে নিউমোনিয়া ট্রান্সমিট ক্লাসিফাই করতে পারি, কি কমপ্লেন নিয়ে আসতে পারে, এক্সামিনেশন আমরা কি ফাইন্ডিংস পেতে পারি, আমরা ইনভেস্টিগেশন কীভাবে করব, কী ভাবে ডায়াগনোসিস করব, দেন কী ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মাথায় রাখবো, দেন হচ্ছে যে কিভাবে ম্যানেজ করব একটা নিউমোনিয়া পেশেন্ট ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এর বাইরে আরও কিছু টুকটাক জিনিস জেনে রাখা ভালো, যে এখন যেমন ভাইরাল নিউমোনিয়া আসছে কোভিড-19, এর সম্বন্ধে আমি খুব বেশি বলতে চাই না, কিন্তু যেটুকু বলি যে ভাইরাল ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে দুটো ডিফারেন্সিয়েট করার একটা পদ্ধতি আছে, যে ভাইরাল নিউমোনিয়া সাধারণত এটিপিক্যাল প্রেজেন্টেশন থাকে, লেস অ্যাব্রাপ্টলি হয়ে থাকে, দেন হচ্ছে যে ফিজিক্যাল সাইন মিনিমাম থাকে, এক্স-রে রেডিওলজিক্যাল যেটা সেটা তো মিনিমাম সাইন পেয়ে থাকি, যে রেটিকুলোনোডুলার শ্যাডো পেতে পারি, অথবা মটলিং শ্যাডো পেতে পারি। সো সিটি স্ক্যান আমরা সেই কারণে অ্যাডভাইস করে থাকি। সো এভাবে আমরা ভাইরাল আর ব্যাকটেরিয়াল একটা মোর অ্যাব্রাপ্ট এবং টিপিক্যাল ফিচার নিয়ে আসছে,
টিপিক্যাল ফিজিক্যাল সাইন থাকে, কনসলিডেশনের ফিচার থাকে এবং টিপিক্যাল রেডিওলজিক্যাল ফিচার থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টে খুব দ্রুত এটা রেসপন্স করে থাকে। সো ব্যাকটেরিয়া এবং ভাইরাল নিউমোনিয়া আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করবি। আরও কিছু ব্যাপার আছে যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যেটা, সেটা আমরা কিভাবে অর্গানিজম আমরা কিভাবে বুঝতে পারবো ক্লিনিক্যালি একটা পেশেন্টকে বেড সাইড দেখি। যেমন ইয়াং পেশেন্ট যদি আমরা চিন্তা করি, ইয়াং পেশেন্ট, ইয়াং চিলড্রেন, ইয়াং অ্যাডোলেসেন্ট, সেক্ষেত্রে আমরা মাইক্রোপ্লাজমা চিন্তা করি। ওল্ড এজে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আমরা চিন্তা করে থাকি। দেন হচ্ছে যে একটা কমন হসপিটাল কিংবা হোস্টেলে আউটব্রেক হয়েছে নিউমোনিয়া, কুলিং ওয়াটারের সাপ্লাই মাধ্যমে, সেক্ষেত্রে আমরা লিজিওনেলা চিন্তা করে থাকি। অ্যালকোহলিক পেশেন্টের যদি হিস্ট্রি থাকে যে অ্যালকোহল উইথ আপার লোব ইনভলভমেন্ট, সেক্ষেত্রে আমরা ক্লেবশিয়ালা নিউমোনিয়া চিন্তা করে থাকি। সো এভাবে আমরা বিভিন্ন ওয়েতে আমরা নিউমোনিয়া বেড সাইড ডায়াগনোসিস করতে পারি ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমে কনফার্ম হতে পারি এবং পেশেন্টকে ট্রিট করতে পারি, অ্যাজ হোম ট্রিটমেন্ট দিতে পারি অথবা সুপারভাইজড ট্রিটমেন্ট দিতে পারি হসপিটাল আউটডোর পেশেন্ট হিসেবে, অথবা ইনডোরে যেখানে অক্সিজেন অ্যাভেলেবল আছে, অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল আছে, সেখানে ট্রিট করতে পারি। প্রয়োজন পড়লে আমরা কোন কোন ক্ষেত্রে আইসিইউতে পেশেন্টকে রেফার করব সেটাও আমরা মাথায় রাখতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এর বাইরে আরও কিছু আছে, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অ্যাসপিরেশন অ্যান্ড সাপোর্টিভ নিউমোনিয়া এবং নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। এই তিনটা ব্যাপার আমরা অন্য আর একটা ক্লাসে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে নিউমোনিয়া পড়বে এবং এটা কিন্তু এখনকার আলোচিত বিষয় এবং এই জিনিসটা তোমরা মাথায় রাখতেই হবে যে এই জিনিসটা ফাইনাল এমবিবিএস পরীক্ষায় ডেফিনেটলি জিজ্ঞাসা করা হবে, যেহেতু এটা ভীষণ ভীষণ এখন আলোচিত বিষয়। সো সবাই স্টে হোম, স্টে সেফ এবং ইউজ মাস্ক অ্যান্ড ইউজ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ রেগুলারলি করে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।